Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, আর মাত্র 14 দিন বাদেই তোমাদের WBPSC ক্লার্কশিপ পার্ট 2 এক্সামিনেশনস রয়েছে, যেখানে ইংলিশ পেপার অ্যান্ড বেঙ্গলি পেপার রয়েছে এবং প্রত্যেকটা পেপারের জন্য 50 মার্কস রয়েছে। ইংলিশের জন্য 50, বেঙ্গলির জন্য 50। এই ভিডিওটি করছি শেষ মুহূর্তের সাজেশন নিয়ে, যে এখন থেকে যে আগামী যে 13-14 দিন সময় তোমরা পাচ্ছ, সেই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করবে এবং এক্সাম হল স্ট্র্যাটেজি কি থাকা উচিত, বা কোন পার্টটিকে আগে করবে কোন পার্টটিকে পরে করবে, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। এবং তাছাড়া যে রিপোর্টস গুলো অন্তত পক্ষে তোমার প্রস্তুত থাকা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। সো যারা সিরিয়াসলি ভাবছো যে না ক্লার্কশিপ পার্ট 2টাকে ভালো করে দিতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। ওকে, দরকার পড়লে ফাস্ট ফরওয়ার্ড করে দেখো, কিন্তু দেখো। ওকে, আর বলে দিই আমি যে আমার চ্যানেল থেকে বেস্ট স্টাডি ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল করেছিলাম আমি 250 রুপিজে। সেটা অনেকেই নিয়েছো তোমরা, এখনো যারা নাওনি মনে করছো নেবে, তারা অবশ্যই 250 রুপিস পে করে 7000100946 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে নোটটা তোমরা পেয়ে যাবে। ওকে, বেশ, চলো কথা না বাড়িয়ে শুরু করি। সবার আগে তো এক্সাম হল স্ট্র্যাটেজিটা একটু বলি। প্রশ্ন ওঠে যে কিভাবে কি পরীক্ষা হবে। দেখো, তোমাদেরকে দুটো পেপার, ইংলিশ পেপারের জন্য আলাদা একটা সেট দেওয়া হবে এবং বেঙ্গলি পেপারের জন্য আলাদা একটা সেট দেওয়া হবে, এবং পরীক্ষার শুরুতেই তোমাকে দুটো সেট দিয়ে দেওয়া হবে। ওকে, অর্থাৎ যেভাবে এটা দেওয়া হয় খাতা, কোশ্চেন পেপারটা থাকে, কোশ্চেনের নিচেই উত্তর লেখার জায়গা থাকে। তাহলে ইংরেজির জন্য আলাদা একটা পেপার দিবে, যেমন করে তোমাদের স্কুল কলেজে খাতা দিয়েছে পরীক্ষায় লেখার জন্য, ঠিক সেরকম। কিন্তু এখানে তফাৎটা কি, এখানে প্রশ্নটাই লেখা থাকবে, তার নিচে উত্তর লেখার জায়গা থাকবে। আলাদা করে কোশ্চেন, আলাদা করে আনসার শিট এরকম দেওয়া হবে না। কোশ্চেন শিট আর আনসার শিট একই, বোঝা গেল? তাহলে পরীক্ষার শুরুতেই তোমাকে দুটো দেওয়া হবে। এবার ঘটনা হচ্ছে যে পরীক্ষার হলে ঢোকার পর, পরীক্ষা শুরু হওয়ার পরে এই সই করাবে, আঙুলের ছাপ, এটা সেটা এই সমস্ত করতে করতে তোমার যে 60 মিনিটস অ্যালটেড ফর দিস এক্সামিনেশন, সেখান থেকে ধরে নাও তুমি 5 to 7 মিনিটস এই সমস্ত করতে করতেই বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি তোমার পরীক্ষা ওই 52 মিনিটস এর মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। সেই কারণে এক্সাম হল স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক দেখো, যাদের মাতৃভাষা বাংলা, হ্যাঁ, যাদের মাতৃভাষা বাংলা, আমি বলবো যে তারা বেঙ্গলি পেপারটাকে পরে অ্যাটেম্প্ট করবে। ওকে, যাদের মাতৃভাষা বাংলা তারা বেঙ্গলি পেপারটাকে পরে অ্যাটেম্প্ট করবে, মানে সেকেন্ড হাফ অফ দ্য এক্সামিনেশন অ্যাটেম্প্ট করবে। ফার্স্ট অ্যাটেম্প্ট করবে ইংলিশ পেপারটাকে। কেন বলছি বলো তো? দেখো, ধরো আমি 60 মিনিটসকেই ধরে চলছি যে পরীক্ষার সময় আমি 60 মিনিটস পাবো। এখন এই 60 মিনিটকে আমাকে দুটো পার্টে ভাগ করতে হবে, একটা হচ্ছে ইংলিশের জন্য আর একটা হচ্ছে বেঙ্গলির জন্য। এখন ঘটনা হচ্ছে আমি যদি 30 মিনিটস করে অ্যালট করি দুটোকে, এবার ঘটনা হচ্ছে যে বাংলাটা যদি আমি আগে করি, দেখো বাংলা আমার মাতৃভাষা, এখানে আমি কিছু না কিছু তো লিখতে পারবো নিজে থেকে, এটুকুন তো কনফিডেন্স আছে তোমাদের মধ্যে, তাই না? তো সেই ক্ষেত্রে বাংলাটাকে তুমি যদি আগে শুরু করো, কারণ পরীক্ষা যত শেষের দিকে যাবে না, তখন দেখবে ঘড়িতে আর 5 মিনিট আছে, ওই 5 মিনিটটাকে তুমি ইউটিলাইজ করতে পারবে না। কারণ ওই সময় এমন টেনশন ক্রিয়েট হবে না নিজের মধ্যে, এক্সামিনেশন হলের মধ্যে, তুমি ওই 5 মিনিটটাকে মানে ইংরেজি যদি লাস্টে করো, করতেই পারবে না। এই জন্য আমার সাজেশন হচ্ছে পরীক্ষার হলে ঢুকে ইংলিশ পেপারটাকে আগে করো। এই ইংলিশ পেপারটাকে 30 মিনিটের জায়গায় যদি ইংলিশ পেপারে 40 মিনিটও যদি সময় লেগে যায়, কিচ্ছু আসে যায় না, বাকি 20 মিনিটসের মধ্যে তুমি বাংলাটাকে হ্যান্ডেল করে ফেলতে পারবে। বোঝা গেল আমার কথা? তাহলে প্রথম যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে যে ইংলিশ সেট অ্যান্ড বেঙ্গলি সেট দুটো আলাদা আলাদা সেট তোমাদের দেওয়া হবে। আনসার শিট অ্যান্ড কোয়েশ্চেন শিট একই থাকবে। সেখানে ইংলিশ সেটটাকে তোমরা পরীক্ষা হলে ঢুকেই ইংলিশ সেটটাকে আগে করবে। তাহলে ইংলিশ সেটটা করতে যদি একটু সময় বেশি লেগেও যায়, কারণ পরবর্তী সময় বাংলাটা করতে তোমাদের অসুবিধা হবে না। কিন্তু যদি বাংলাটাকে আগে করো, পরে যদি ইংরেজিটাকে করো, তাহলে কিন্তু ওই যে যখন সময় ঘড়ির কাঁটা চলে যাবে না, মানে আর 5 মিনিট আছে, আর 7 মিনিট আছে, আর 3 মিনিট আছে, এরকম টাইমগুলোতে তুমি কিন্তু সেই টাইমটাকে ইউটিলাইজ করতে পারবে না। তাহলে একেই আমার এই সই করতে বা ফর্মালিটিস পূরণ করতে 5-7 মিনিট চলে গেল, তারপর যদি আরো 3-4 মিনিট বেরিয়ে যায়, তার মানে বুঝতে পারছো তো টাইম কমে যাবে। এই জন্য প্রথম পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে
ইংলিশ পেপারটাকে আগে তোমরা লিখবে অ্যান্ড দেন তারপর বাংলা পেপারটাকে লিখবে। প্রথম কথা হয়ে গেল। বেশ, এবার ঘটনা হচ্ছে দাদা, ইংলিশ পেপারের মধ্যে তো থাকবে তিনটে জিনিস। থাকবে হচ্ছে রিপোর্টস, তারপর থাকবে হচ্ছে প্রেসিজ, অ্যান্ড তারপর থাকবে হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এগুলোর মধ্যে কোনটা আগে কোনটা পরে কি করব? দেখো, রিপোর্টস এর জন্য 15 মার্কস অ্যালট করা আছে, প্রেসির জন্য 15 মার্কস অ্যালট করা আছে, ট্রান্সলেশনের জন্য 20 মার্কস অ্যালট করা আছে। বুঝেছো? দেখো, রিপোর্ট এক্সামিনারের মনের মতো হবে কিনা, রিপোর্টস এক্সামিনারের মনের মতো হবে কিনা এটা এক্সামিনার জানেন আর ভগবান জানেন। প্রেসিজ এক্সামিনারের মনের মতন হবে কিনা এটা এক্সামিনার জানেন আর ভগবান জানেন। কিন্তু ট্রান্সলেশন, যেটা ম্যাটেরিয়াল তোমাকে দেওয়া রয়েছে, জাস্ট টেন্সটাকে মেনটেন করে তোমাকে ট্রান্সলেট করতে হবে, এবং মার্কও এখানে বেশি রয়েছে, 20 মার্কস। সেই কারণে আমি বলবো যে ট্রান্সলেশনটাকে সবার আগে করবে, কারণ ট্রান্সলেশনটাকে সবার আগে করলে এখানে মার্ক কাটার জায়গা থাকে না। ট্রান্সলেশনে যদি তুমি 15 অ্যারাউন্ড পেয়ে যাও, মানে আমি বলতে চাইছি ট্রান্সলেশনে 12+ মার্ক পেলেই সেটা ভালো মার্কের দিকে যায়। ঠিক? তাহলে প্রথম স্টাডি বলেছিলাম যে ইংলিশ পেপারটাকে আগে করবে, বাংলা পেপারটা পরে করবে। ইংলিশ পেপারের মধ্যে কোনটা আগে করবে? সবার আগে ট্রান্সলেশনটা করবে, ট্রান্সলেশনটা করার পরে তারপর তুমি রিপোর্টসটাকে লিখবে। ওকে, তাহলে আগে ট্রান্সলেশন 1 নাম্বার, 2 নাম্বারটা হচ্ছে রিপোর্টস। ঠিক আছে? তুমি দেখবে ট্রান্সলেশনটা দ্রুত দ্রুত করার মধ্যে, এটা ট্রান্সলেশনটা করার জন্য তুমি 7 to 10 মিনিটসটাকে নেবে, 7 থেকে 10 মিনিটের মধ্যে ট্রান্সলেশনটা শেষ করে ফেলবে। তারপর রিপোর্টটাকে লেখার জন্য তুমি 7 to 10 মিনিটসের মধ্যে কমপ্লিট করে ফেলবে। একটা কথা সবসময় মনে রাখবে, রিপোর্টস যেন 150 ওয়ার্ডস এর অ্যারাউন্ড থাকে, এটা মাথায় রেখো। 150 শব্দের আশেপাশে, সেটা যদি 150 শব্দ থেকে 170 বা 200, 150 থেকে 200 শব্দের মধ্যে রাখবে, এর বেশি যেন না হয়ে যায়। 200 শব্দের অধিক যদি হয়ে যায় রিপোর্টস, তাহলে কিন্তু তোমার মার্ক কাটা যাবে। হ্যাঁ, তো এই ওয়ার্ড লিমিটটাকে কিন্তু একটু মাথায় রেখো। আরেকটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষার হলে 6টা টপিকই তোমায় লিখতে হবে। ইংরেজির 3টে টপিক, বাংলার 3টে টপিক, এই 6টা টপিককেই তোমাকে লিখতে হবে, কোনো একটা টপিক ছেড়ে আসা যাবে না। একটা টপিক ছেড়ে আসলেও যদি 1 মার্কও কোনো একটা টপিকে পাও, তবুও কিন্তু তুমি কয়েক হাজার ছেলে মেয়ের আগে থাকবে। আমার কথা বুঝতে পারছো? এই জন্য কোনো টপিক ছাড়া যাবে না। সেইভাবে এখন থেকে প্রতিদিন মক লাগাও, মক দাও, যে কোনো ধরনের মক তোমরা দিতে থাকো, যাতে করে টাইমের মধ্যেই কয়েকটা টপিক আমরা কমপ্লিট করতে পারছি না, এটাকে একবার ভালো করে দেখো। ওকে, তাহলে প্রথমে বললাম ট্রান্সলেশন করবে, 2 নম্বরে রিপোর্টস করবে, 3 নম্বরে প্রেসিজ করবে। ওকে, এবার ঘটনা হচ্ছে প্রেসিজ কি করে করব? দেখো, প্রেসি করার জন্য যে প্যাসেজটা তোমাকে দেওয়া হয়েছে, সেই প্যাসেজটাকে অন্তত 3 টাইমস তোমাকে পড়তেই হবে। ঠিক আছে? এবার এর জন্য কি হচ্ছে, ছেলে মেয়েদের মধ্যে আমাদের ব্যাচে যারা রয়েছে তারা যেটা দেখছে, যে প্যাসেজটাকে পড়ে হয়তো কেউ কেউ মানে ক্লিয়ার করতে পারছে না, বা 1 মিনিটের মধ্যে প্যাসেজটাকে পড়ে কমপ্লিট করতে পারছে না। এই পরিস্থিতিটাকে এড়ানোর জন্য তোমরা এখন থেকেই কিন্তু ইংরেজি পড়াটাকে একটু অভ্যাস করতে থাকো। ধরো হাতে আর 10 দিন সময় আছে, এই 10 দিন সময়ে তুমি যদি দৈনিক কিছু না কিছু ইংরেজি পড়ার চেষ্টা করো, দেখবা যে আস্তে আস্তে পড়ার অভ্যাসটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই কন্টিনিউয়াস 10 দিন তুমি ইংরেজি পড়ার চেষ্টা করো, দেখবে প্রেসিসটাকে কিছু না কিছু বুঝতে পারবে। তাহলে কি, প্রেসি করার সময় যখন প্রথমবার তুমি পড়লে পুরোটা, দেখবে একটা ধারণা একটা পাবে, একটা মানে সংক্ষিপ্ত একটা ধারণা পেয়ে যাবে। দ্বিতীয়বার পড়ার সময় তুমি কি পয়েন্টস গুলোকে হাইলাইট করতে পারবে, আর থার্ড টাইম পড়ার সময় তুমি সেটাকে না খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারবে, হ্যাঁ এই বিষয়টা এই সম্পর্কে বলা হয়েছে। ওকে, মনে রেখো, প্রেসির ক্ষেত্রে যেটা হয়, প্রেসিতে 2টো পার্ট আছে, এক হচ্ছে টাইটেল, আর হচ্ছে একটা প্রেসিস পার্ট। ঠিক? মনে রাখবে, প্রেসিস ইজ নট দ্য সামারি রাইটিং। প্রেসি কিন্তু সামারি রাইটিং নয়। প্রেসি হচ্ছে একটা প্যাসেজ তোমাকে তুলে দেওয়া হয়েছে, সেই প্যাসেজের একেবারে অন্তর্নিহিত অর্থ তোমাকে প্রকাশ করতে হবে ইন 1/3 পার্ট। 1/3 পার্ট। ওকে, পুরো প্যাসেজটা যদি 3 ভাগ হয়, তোমাকে 1 ভাগে নামিয়ে আনতে হবে। এবার সেটা যে একদম গুনে গুনে আনতে হবে তা নয়,
একটু 5-10টা ওয়ার্ড এদিক ওদিকে যেতে পারে, কোনো অসুবিধা নেই, কমও হতে পারে বেশিও হতে পারে, কিন্তু প্রেসি মানে হচ্ছে সামারি রাইটিং নয়, কিন্তু প্রেসি মানে হচ্ছে ওই প্যাসেজের মধ্যে যে ইনার পয়েন্ট, অথর কি বলতে চেয়েছেন সেই ভাবনাটাকেই তোমাকে পাঠকের সামনে তুলে ধরতে হবে। তাই টাইটেলের জন্য মনে রাখবা, টাইটেলের জন্য 5 মার্কস এন্ড প্রেসি বডির জন্য 10 মার্কস। সেই জন্য টাইটেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় প্রেসি রাইটিং এর ক্ষেত্রে। তাই সবার আগে প্যাসেজটাকে পড়ার পরে তোমার নিজের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেল যে হ্যাঁ এই বিষয়ে এটা লেখা আছে, হ্যাঁ সেই হিসাবে একটা টাইটেল দেবে, সুন্দর একটা টাইটেল দেবে, সেই টাইটেল যাতে শর্ট হয় এবং ক্যাচি হয়, যাতে দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, শ্রবণ যোগ্য যাতে হয়। মানে একটা টাইটেল তুমি মনে মনে ভাবছো, সেটা তুমি কয়েকবার মনে মনে বলো এবং দেখো তো তোমার কাছে এটা ভালো লাগছে কিনা, তোমার কানে ভালো লাগছে কিনা। যদি তোমার কানে ভালো লাগে, সুটেবল লাগে, তাহলে তুমি সেটাকে ইউজ করো, বড় সড়ো করবে না, সিম্পল শর্ট একটা টাইটেল দেবে অ্যান্ড দেন তারপর তুমি তোমার প্রেসি বডিটাকে লিখবে। এটা করার ফলে যদি ইংরেজিতে ধরো ইংরেজি পেপারটা শেষ করতে যদি 35 থেকে 40 মিনিটও যদি সময় লেগে যায়, এটাতে অবাক হওয়ার কিছু নেই, এটা নর্মাল। ওকে, বাকি তোমার কাছে যে 20 মিনিট সময় রইলো, সেই 20 মিনিট সময়ের মধ্যে তুমি বাংলা পেপারটাকে অ্যাজ ইট ইজ করতে পারবে। তাহলে বাংলা পেপারের ক্ষেত্রে কি করবে? বাংলা পেপারের ক্ষেত্রে কিন্তু সেম, আগে ট্রান্সলেশনটাকে করবে, কারণ বাংলাতে ট্রান্সলেশন করতে কতটা সুবিধা, ইংরেজি থেকে বাংলায় বঙ্গানুবাদ করতে হবে, কারণ ট্রান্সলেশনে 20 মার্ক থাকে, মার্ক কাটার জায়গাও কম রয়েছে, বুঝতে পারছো? এই জন্য ট্রান্সলেশনটাকে আগে করবে, দেন তারপর রিপোর্ট রাইট করবে অ্যান্ড দেন প্রেসি করবে। ঠিক আছে, এই হচ্ছে সিকোয়েন্স। তাহলে সবার প্রথম ট্রান্সলেশন, তারপর রিপোর্টস অ্যান্ড দেন প্রেসিজ ফর বোথ ফর ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ওকে, তাহলে পরীক্ষার হলে ঢুকে ইংরেজি পেপারটাকে আগে করবে, বাংলা পেপারটাকে পরে করবে, কারণ বাংলা পেপারটা যতই সময় দ্রুত চলুক, মাতৃভাষা তোমার, কিছু না কিছু তুমি লিখতেই পারবে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে কিন্তু এটা উল্টো হয়ে যাবে, কিন্তু বোঝা গেল? আর প্রত্যেকটা টপিক তোমাদেরকে লিখে আসতে হবে, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? চলো, এবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আর যদি এই বিষয়ে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? এবার আসো, যে রিপোর্টস গুলো তোমাদের অবশ্যই প্রস্তুত থাকা উচিত, সেই রিপোর্টস গুলো, সাজেশন গুলোকে একবার দেখে নাও। তার আগে কিছু এসেনশিয়াল টিপস ফর রাইটিং এ রিপোর্ট কি? দেখো, রিপোর্টের একটা স্ট্রাকচার আছে। সবার প্রথমে আমাকে একটা হেডলাইন দিতে হয়, হেডলাইনটা লেখার পরে নিচে আন্ডারলাইন করে দেবে, তারপরে একটা বাইলাইন দিতে হয়। কোথায় বাইলাইনটা হচ্ছে, মনে করো যে এইখানে এইটা আমার খাতা, ঠিক এইটা আমার খাতা, সো এই জায়গা থেকে এই জায়গায় আমার হেডলাইন হয়ে গেল। তারপর এইখানে লিখবো বাই এ স্টাফ রিপোর্টার, এমন করে লিখে দিলাম বাই স্টাফ রিপোর্টার, তো এটা হেডলাইন গেল, এটা বাইলাইন গেল। অ্যান্ড দেন তারপরে আমাকে লিখতে হবে কি, তারপরে আমাকে লিখতে হবে প্লেস অ্যান্ড ডেট, প্লেস কমা ডেট, প্লেস অ্যান্ড ডেট লিখে কোলন দিয়ে তারপর আমার রিপোর্টটা লেখা এখান থেকে শুরু হবে। মনে রেখো, রিপোর্ট রাইট করার জন্য একদম মানে গড়গড়া একটা প্যারাগ্রাফ করবে না, রিপোর্টের মধ্যে অন্তত 3টে থেকে 4টে প্যারাগ্রাফ রাখবে। কি বললাম? রিপোর্টের মধ্যে 3টে থেকে 4টে প্যারাগ্রাফ রাখবে। প্রথম যে প্যারাগ্রাফটা তুমি শুরু করছো, সেই প্রথম প্যারাগ্রাফের মধ্যে তুমি সমস্তটা বলে দিলে, কি ঘটনা হয়েছে একটা এক লাইনের মধ্যে সেটা জানিয়ে দিলে, ঠিক আছে? তারপর প্যারা চেঞ্জ করলে, কি ঘটনা চলছে সেই সময় সেটা জানালে, অ্যান্ড দেন তারপর 3-4টে প্যারাগ্রাফ করে কিন্তু রিপোর্টটাকে করবে, তাহলে খুব ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, লেখাটাও ভালো হবে। ওকে, টোনটা কেমন হওয়া উচিত তোমাদের রিপোর্ট রাইটিং এর টোনটা? মেইনটেইন অ্যান অবজেক্টিভ অ্যান্ড ফর্মাল টোন, টোনটা ফর্মাল রাখবে, এবং তুমি যে একটা রিপোর্ট লিখছো তার যাতে একটা উদ্দেশ্য আছে, হ্যাঁ তার যে একটা লক্ষ্য আছে, এই জায়গাটাকে ভেবে রিপোর্টটাকে লিখবে। রিপোর্টে কোন টেন্স ইউজ করবো দাদা? দেখো, যখন যে ঘটনাটাকে তুমি ডেসক্রাইব করছো, যে ঘটনাটা ইতিমধ্যে ঘটে গেছে, তার জন্য সিম্পল পাস্ট টেন্স ইউজ করবে, মানে পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করবে। এবং যে ঘটনাটা বর্তমানে চলছে, ধরো ইনভেস্টিগেশন চলছে বা ভবিষ্যতে কোনো স্টেপ নেওয়া হবে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট বা ফিউচার টেন্সের ইউজ করবে। তাহলে যে ঘটনাটা ঘটে গেছে, যে বিষয়ে রিপোর্ট, সেটাকে পাস্ট টেন্সে লিখবে, যে প্রসিডিংস এখন চলছে সেটার জন্য প্রেজেন্ট, এবং যেটা ভবিষ্যতে চলবে সেটার জন্য ফিউচার টেন্স ইউজ করবে। ওকে, আর ওয়ার্ড লিমিটটাকে মাথায় রাখবে, 150 থেকে 200 শব্দের মধ্যে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? এবং এক্সিডিং ইট রেজাল্টস ইন আ পেনাল্টি, এটা আমি লিখে দিয়েছি দেখো লাল কালি দিয়ে, যখন এই ওয়ার্ড লিমিট বেশি হয়ে যাবে তখন কিন্তু তোমার মার্ক কাটা যাবে, বুঝতে পারছো?
তাহলে 150 থেকে 200 শব্দের মধ্যে রিপোর্টটাকে কমপ্লিট করবে। এবার আসো কোন কোন টপিকস গুলো তোমার অবশ্যই কমপ্লিট করা উচিত। দেখো, অ্যাক্সিডেন্ট বা ক্যালামিটি রিলেটেড যে টপিকগুলো রয়েছে, যেমন ফ্লাইট ক্র্যাশ যেটা রিসেন্ট হয়েছে, বোট ক্যাপসিজ, স্ট্যাম্পেড ইন পলিটিক্যাল র্যালি হতে পারে বা রিলিজিয়াস গ্যাদারিংস হতে পারে, ঠিক আছে? অর্থাৎ কোনো পলিটিক্যাল র্যালিতে, হ্যাঁ, মানে লোকজনের প্রচন্ড ভিড়, হ্যাঁ, হুড়োহুড়ি করেছে, তাতে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে, বা কোনো রিলিজিয়াস গ্যাদারিংসে পদপৃষ্ট হয়ে মানুষ মারা গেছে, এটা। নর্থ বেঙ্গলে যে বন্যাটা হয়ে গেল সেই বিষয়ে। তারপর মেজর রোড অ্যাক্সিডেন্ট এই টাইপের কিছু, বা হেড অন কলিশন, সামনাসামনি এসে টক্কর দিয়েছে লরির সাথে বাসের সাথে ট্রাকের, এরকম, হ্যাঁ। তারপর ট্রেন অ্যাক্সিডেন্ট, ফ্লাইওভার বা ব্রিজ কোল্যাপস হয়েছে, ভেঙে পড়েছে, ওকে। তারপর দিবালোকে ডাকাতি হয়েছে। এই টপিকগুলোর থেকে কিন্তু তোমাদের অবশ্যই রিপোর্ট প্রস্তুত থাকা উচিত। তারপর আসো ট্র্যাডিশনাল টপিকস যেগুলো রয়েছে, যেমন পুয়ার কন্ডিশন অফ রোডস, হ্যাঁ, এলাকায় রাস্তাঘাটের পুয়ার কন্ডিশন, এলাকায় পার্ক গুলো ঠিকঠাক নেই, এলাকায় খেলার মাঠ নেই, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের থাকা উচিত। ট্রাফিক কনজেশন, এই টপিকটা তোমাদের থাকা উচিত। ফ্রিকোয়েন্ট পাওয়ার কাট হয়ে যায় গরমের সময়, বারবার লোডশেডিং হয়, সেই বিষয়ে প্রস্তুত রাখবে রিপোর্ট। ল্যাক অফ সিভিক সেন্স অ্যামাং সিটি ডুয়েলার্স, হ্যাঁ, শহরের বাসিন্দাদের মধ্যে সিভিক সেন্সের কম রয়েছে। কেউ উচ্চ গ্রামে মাইক বাজাচ্ছে, কেউ লিটারিং করছে, কেউ নোংরা আবর্জনা এদিকে সেদিকে ফেলছে, বিভিন্ন এই টপিকগুলো নিয়ে, অর্থাৎ সিভিক সেন্সের যে মানুষের অভাব রয়েছে এই বিষয়টা নিয়ে তোমাদের একটা রিপোর্ট থাকা উচিত। পুয়ার কন্ডিশন অফ সিটি হসপিটালস, সিটি হসপিটালের মধ্যে যে খারাপ ব্যবস্থা, বা গ্রামীণ হসপিটাল এর মধ্যে যে খারাপ অবস্থা রয়েছে, পুয়ার কন্ডিশন, সেই বিষয়টা নিয়ে তোমার রিপোর্ট প্রস্তুত থাকা উচিত। রাইজ ইন অ্যাবডাকশন কেসেস, অপহরণের সংখ্যা বাড়ছে, হ্যাঁ, এখানে। তারপর তোমার নারী পাচার, হিউম্যান ট্রাফিকিং, এর সাথে আরেকটা জিনিস জুড়ে দাও, হিউম্যান ট্রাফিকিং, এই বিষয়টাকেও অ্যাড করে রাখবে সাথে। তারপর ওয়াটার লগিং, হ্যাঁ, জল জমার সমস্যা এটা। তারপর ড্রাগ অ্যাডিকশন ইনক্রিজ হচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু তোমাদের রিপোর্টগুলো প্রস্তুত থাকা উচিত। আর সোশ্যাল ইভেন্টস রিলেটেড, যেমন কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, বা সাইবার ক্রাইমের ওপর যে বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হবে, অ্যানুয়াল স্পোর্টস হবে স্কুলে বা কলেজে, হ্যাঁ, বা অ্যানুয়াল ফাংশন হবে, বা সোশ্যাল প্রোগ্রাম হবে কলেজে, সেই বিষয়ে হেলথ চেক আপ ক্যাম্প হবে, কোন একটা লাইব্রেরি ইনগুরেট হবে, ওকে। তারপর মনে করো যে র্যাশ ড্রাইভিং এর এগেনস্টে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছিল, বা প্রশাসন থেকে কিছু করেছিল সেটা, বা তোমার এলাকায় কোনো নতুন রেস্টুরেন্ট বা নতুন কোনো দোকান, নতুন কোনো মল ওপেন হচ্ছে, সেই বিষয়ে রিপোর্ট লিখতে দিতে পারে। যোগা ক্যাম্প, এটা খুব ইম্পর্ট্যান্ট হতে পারে, হ্যাঁ, ফিট বডি ফিট সোসাইটি, এরকম হেডলাইন দিয়ে তোমাকে লিখতে বলতে পারে, ওকে। সো এই বিষয়গুলোকে যদি একটা একটা করে কমপ্লিট করে দেবে, এই রিলেটেড আরো যা কিছু যদি দেবে, তাহলে কিন্তু সেটা তোমার এমনি পেরে যাবে লিখতে। কারেন্ট ইস্যুস বা গভর্নমেন্ট স্কিম রিলেটেড এটাকে তৈরি করবে। যেমন রিসেন্ট যে ঘটনাটা হলো আমাদের এসআইআর, সেই এসআইআর এর সময় বিএলওরা, হ্যাঁ, বুথ লেভেল অফিসাররা যে চ্যালেঞ্জগুলো ফেস করেছে সেই বিষয়ে একটা রিপোর্ট দিতে পারে। টেররিজমের ঘটনার উপরে দিতে পারে, হ্যাঁ, যেটা দিল্লিতে হয়ে গেল, হ্যাঁ, যেটা কাশ্মীরে হয়েছিল, তারপর মাইগ্রেন্ট ওয়ার্কার্সের যে সমস্যা এবং সেই সমস্যা সমাধানের জন্য শ্রমশ্রী যে প্রকল্প করেছেন রাজ্য সরকার, সেটা। উইমেন সেফটি ইজ আ মিথ, হ্যাঁ, মহিলাদের নিরাপত্তা, এই বিষয়টা। জেনজিয়ান ওয়ার্ল্ড পলিটিক্স, এটা খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ নেপাল আমাদের সামনে রয়েছে, হ্যাঁ। সো তোমাদের যদি মনে হয় যে এই বিষয়গুলোকে রিপোর্ট লিখে দেওয়ার, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর টেলিগ্রাম গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবে, ওখানে আমি দিয়ে দেবো এগুলো তোমাদের যদি রিকোয়ারমেন্ট পড়ে। আর আরেকটা জিনিস দেখো, অনলাইন গেমিং ইল এফেক্টস, অনলাইন গেমিং বর্তমানে এটা এর যে কুপ্রভাব, এই বিষয়টা নিয়ে রিপোর্ট দিতে পারে। রূপশ্রী বা কন্যাশ্রী প্রজেক্ট এবং এর সামাজিক ইম্প্যাক্ট কি হয়েছে, এটা নিয়ে দিতে পারে। বা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ইম্পর্টেন্ট স্কিমস তোমরা কিন্তু প্রস্তুত করে নিও, ওকে। যে স্টাডি ম্যাটেরিয়ালের কথা আমি শুরুতেই বলেছিলাম 250 রুপিজে অ্যাভেলেবেল রয়েছে, সেটার মধ্যে কিন্তু মোটামুটি 127টি ইংলিশ রিপোর্টস আছে, 50টি প্রেসিজ আছে, 100টি ট্রান্সলেশন আছে, 80টি বাংলা প্রতিবেদন আছে, ওকে। সো এই স্টাডি ম্যাটেরিয়ালটি যদি তোমরা অ্যাভেল করতে চাও, অবশ্যই 7001009146 নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো, ওকে। সকলের পরীক্ষা খুব খুব ভালো হোক, এই শুভকামনা রেখে আজকে শেষ করছি। ভালো থেকো সবাই।